এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ও খোদা! এই খারুশ আমার জন্য আশীর্বাদ নাকি আতঙ্ক? তাই এখনো বুঝে উঠতে পারলাম না। প্রচণ্ড বৃষ্টির মাঝে কৃতিকা চৌধুরী ম্যানশনে এসে পৌঁছালো। হাতে ছাতা থাকলেও এত বৃষ্টির দরুন সে অনেকটাই ভিজে গিয়েছে। যথারীতি একটু দেরি না করে সে সোজা বাড়ির ভেতরে এসে প্রবেশ করলো। তাকে দেখা মাত্রই ঈশানী যেন কিছুটা অবাক হলো। সে তো ভেবেছিল এত বৃষ্টিতে হয়তো কৃতিকা আজ আর আসতে পারবে না। ঈশানী অতি দ্রুত সার্ভেন্টদের ডেকে কৃতিকার জন্য একটি সাদা তোয়ালে এনে দেয়। অতঃপর তার কাছে এগিয়ে এসে বলে, তুমি যে আজ আসবে আমি তো কল্পনাও করিনি। এতটা প্রেশার নিয়ে না এলেও হতো। কৃতিকা কিছুই না বলে নিষ্পৃহে মুচকি হাসে। এই বাড়ির লোকগুলো এত বেশি আন্তরিক কিভাবে হতে পারে তা তার মাথায় আসে না। শহরে আসার পর মনের মতো দুজন মানুষের সন্ধান হয়তো সে এখানেই পেল। কৃতিকা তোয়ালে দিয়ে হালকা করে তার চুল ও গায়ের পানিগুলো মুছে নেয়। ভেজা গাঢ় নীল রঙের ছাতাটা খানিক যত্ন ও সতর্কতার সাথে সে বাড়ির বারান্দায় রেখে দেয়। অতঃপর আলগোছে ঈশানের দেখানো অনুযায়ী ইয়াসের পড়ার ঘরে প্রবেশ করে। ছোট বাচ্চার জন্য সাজানো গোছানো এক ঘর। ঘরের একপাশে সুন্দর আকারের ছোট বিছানা, একপাশে পড়ার টেবিল, ঘরের দেয়ালগুলোতে নানা রকমের স্টিকার লাগানো। এক কোনায় অনেকগুলো খেলনা গুছিয়ে বড় আকারের ছুরিতে রাখা। চারপাশটা এক পলক দেখার পর কৃতিকার সামনে তাকিয়ে দেখে পড়ার টেবিলের একপাশে একটা ছোট্ট গোলমুলে চেহারার বাচ্চা বসে রয়েছে। চুলগুলো খানিকটা খুকরানো, ফর্সা মিষ্টি একটা চেহারা, তবে চোখে মুখের ভাব গাম্ভীর্যের মাঝে এক ধরনের দুষ্টমির অব্যয় স্পষ্ট। কৃতিকার আর বুঝতে বাকি নেই এটাই সেই ইয়াস। কৃতিকা মুচকি হেসে তার দিকে এগিয়ে যায়। ইয়াস খানিকটা সন্দিহান দৃষ্টিতে তার দিকে চেয়েছিল। কৃতিকা তার দিকে মুচকি হেসে এগিয়ে যায়। আর ঠিক তৎক্ষণাৎ ইয়াস তার উদ্দেশ্যে বলে ওঠে, আপনি কি আমাকে প্রতিদিন পড়াবেন? ইয়াসের কথায় কৃতিকা কিঞ্চিত মুচকি হাসে। ইয়াসের অভিব্যক্তিতে বোঝাই যাচ্ছে সে তার নতুন টিউটরের প্রতি খুব একটা খুশি নয়। হয়তো হঠাৎ টিচার পরিবর্তনই আর মূল কারণ। হুম, তোমার পরীক্ষা শেষ না হওয়া অবধি আমি চেষ্টা করব প্রতিদিন পড়ানোর। এরপর হতে প্রতি শুক্রবার ছুটি থাকবে তোমার জন্য। কৃতিকা মুচকি হেসে কথাটা বললেও ইয়াস সে কথা শোনা মাত্রই হতাশায় নিমজ্জিত হয়ে আওড়ায়। ও, পরক্ষণে আবার কি যেন মনে পড়তে সে কৃতিকার দিকে মুখ তুলে তাকে বলে, আপনাকে আসসালামু আলাইকুম। অতি দ্রুত বলায় সালামের উচ্চারণের মাঝে খানিকটা তারতম্য হয়ে যায়। তবে কৃতিকা নিমিষে বিস্তৃত হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো ভারী মিষ্টি। আমিও মোটেও মিষ্টি নই। আমার নাম ইয়াশ, আর মিষ্টি আমার স্কুল ফ্রেন্ড। ও দেখতে অনেক সুন্দর, একদম রসগোল্লার মতো। তুমি রসগোল্লা খাও? আমার কিন্তু রসগোল্লা অনেক ভালো লাগে, কিন্তু বগুড়ার দই বেশি মজা। কৃতিকা যেন ইয়াসের এহেন কথাবার্তা শুনে সম্পূর্ণ হতভম্ব। কি সুন্দর নির্বিকারে সে একের পর এক কথা বলে গেল, কোথাও থামলো না, কোথাও দুদণ্ড ভাবার প্রয়োজন বোধ করলো না। সব মিলিয়ে ছেলেটা বেশ মজাদার, অন্তত কৃতিকার কাছে তাই মনে হলো। কৃতিকা অজান্তে বিস্মৃত হেসে ফেলল। নিমেষেই দৃশ্যমান হয় তার গ্যাজ দাঁত। কৃতিকা হ্যান্ডশেক করতে ইয়াসের দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমি কৃতিকা। ওয়াও, আপনার হাসিটা অনেক সুন্দর মিস। বাই দ্য ওয়ে, আই এম ইয়াশ চৌধুরী। পুনরায় ইয়াসের এক হাত বাড়িয়ে কথা বলা। আর এবারও কৃতিকা না হেসে আর পারল না। সে আবারও হেসে মনে মনে আওড়ায়, এই বিচ্ছুকে সামলানো মুশকিল হবে। এখনও বৃষ্টি থামার কোনো নাম নেই। বৃষ্টির ব্যাগ কমতে শুরু করলেও বৃষ্টি পুরোপুরি থামেনি। আর এই মাঝে চৌধুরী ম্যানশনের সোনালি গেট পেরিয়ে এক সাদা কালো রঙের দামি ব্র্যান্ডের গাড়ি এসে প্রবেশ করলো এবং তার ঠিক সদর দরজার কাছে এসে থামলো। মুহূর্তেই গাড়ি হতে বেরিয়ে এলো আধির রায়ান। পরনে সেই অফিসের স্যুট বুট পরা, যেন অফিসের পর সে সোজা এখানে এসেছে। আধির দেরি না করে দ্রুত বাড়ির দিকে এগিয়ে যায়। হাতে ছাতা না থাকায় কিঞ্চিত সময়ের মাঝেই সে খানিকটা ভিজেও যায়। তবু হাত দিয়ে কাঁধের পানির ছিটে ফোঁটা ঝেড়ে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু দরজার পাশেই হঠাৎ বিশেষ কিছু নজরে পড়তেই তার চোখে মুখের গাম্ভীর্যের ছাপ অনেকটাই
দৃঢ় হয়। খেয়াল করে দেখে হুবহু তার নীল রঙের ছাতার মতো একটা ভেজা ছাতা দরজাটার পাশে বারান্দায় রেখে দেওয়া। আধিরের যতটুকু জানা রয়েছে, এমন ছাতা হাতে গোনা বিশেষ কয়েকজনেরই রয়েছে। কারণ এই ব্র্যান্ডের ছাতাগুলো নিজের মতো করে ব্র্যান্ড হতে ডিজাইন করে বানানো যায়। আর তার ছাতার মতো এটারও হাতলটা সোনালি রঙের। আধিরের মনে খানিকটা খটকা লাগলেও সে এসবে খুব বেশি পাত্তা না দিয়ে এগিয়ে যায়। দরজার কাছে আসতে দেখে হাফসা বেগম সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন। আর তাকে দেখা মাত্রই সে প্রচণ্ড উচ্ছ্বাসের সহিত তার কাছে এগিয়ে এসে বলে, আধির, তুমি সত্যি সত্যি আসছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আধির হাফসা বেগমকে দেখে বিস্তৃত মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ফুপি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কি না আর ভালো থাকবো না? তোমারে দেখে এখন আমি খুব ভালো হয়ে গিয়েছি। ওরে ঈশানী, দেখ দেখ কে আসছে। আধির তার এত প্রফুল্লতায় মুচকি হাসে, তবে কিছু একটা ভেবে নিয়ে হাফসার উদ্দেশ্যে বলে, ফুপি, বাড়িতে কি কেউ এসেছে? আধিরের কথায় হাফসা বেগম খানিকক্ষণ ভেবে নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের স্বরে আওড়ায়, কই না তো। আধির হাফসা বেগম ও ঈশানীর সোফায় বসে একসাথে নানান গল্প আলাপ করছে। তাদের জন্য আধিরের হঠাৎ আজ বাড়ি আসাটা ছিল অকল্পনীয়, এবং এতে দুজনেই বেশ খুশি। তারা অপেক্ষা করছে কখন ইয়াসের পড়া শেষ হবে আর সে আধিরকে দেখবে। আধিরের জন্য ইয়াস প্রচণ্ড পাগল, তবে আধিরকে সচরাচর তার কাছে পায় না বিধায় এই নিয়ে আধিরের প্রতি তার অভিমান কিংবা আফসোস দুটোই জমে রয়েছে। কিন্তু আধিরের সান্নিধ্য পেতেই তা আবার পুনরায় হাওয়া হয়ে উড়ে যায়। আধির বরাবরের মতোই চুপচাপ দু একটা কথা গম্ভীর স্বরে আওড়াচ্ছে। এছাড়া বাকি সব কথাবার্তা হাফসা আর ঈশানী বলছে। এছাড়া আধিরের ধ্যান জ্ঞান এখন ভিন্ন চিন্তায় মগ্ন। এরই মাঝে আবার ভেতরের ঘর হতে ইয়াস ছুটে দৌড়ে এলো। আজকের মতো তার পড়া শেষ। ইয়াস ড্রয়িং রুমে এসে দেখে সোফায় পায়ের উপর পা তুলে আধির নির্বিকারে বসে রয়েছে। আর তাকে দেখা মাত্রই যেন ইয়াসের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের জোয়ার নামে। ইয়াস আধিরের কাছে এসে তার কোলের উপর চড়ে বসে এবং আধিরের গলাটা পেঁচিয়ে বুকে মুখ লুকিয়ে এক প্রকার কেঁদে ফেলে। ওর কান্নায় আধির খানিকটা চমকায়, তবে খুব বেশি অবাক হয় না। ইয়াস তার জন্য বরাবরই খুব পাগল। ইয়াসের পাশাপাশি আধিরও তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বাবা, কি হয়েছে? কাঁদছো কেন? এই তো আমি এসেছি। আচমকা আধিরের কথার স্বর নরম হয়ে এসেছে। তথাকথিত গাম্ভীর্য ঘেরা আধিরের চেয়ে এই আধিরের মাঝে বেশ পার্থক্য রয়েছে। এদিকে আধিরের কণ্ঠে ইয়াসও খানিকটা নরম হয়। সে ফুপিয়ে বলে ওঠে, তুমি এখানে আসো না কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা মিস করি? আধির খানিকটা সময় চুপ থাকে। সে আর কিছুই না বলে ভারী শ্বাস ফেলে। ওদিকে হাফসা আর ঈশানীও এক মনে দুজনকে দেখছে। তাদের দৃষ্টিতেও হতাশার স্পষ্ট ছাপ। এদিকে তৃতিকাও পড়ানো শেষে ইয়াসের পেছন পেছন ড্রয়িং রুম অব্দি আসতেই খানিকটা থমকে যায়। উল্টো দিকের সোফায় বসে থাকা এক ব্যক্তিকে আঁকড়ে ধরে ইয়াস কেঁদে চলেছে। তৃতিকা ভাবল এটা হয়তো ইয়াসের বাবা, কিন্তু ইয়াস কেন এভাবে কাঁদছে তাই বুঝতে পারছে না। এছাড়া লোকটি উল্টো ঘুরে বসে থাকায় তৃতিকা তার চেহারাটাও স্পষ্ট দেখতে পেল না। তবে এইটুকু বুঝলো এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। তৃতিকা আলগুচ্ছে খানিক এগিয়ে যায় সোফার একপাশে বসে থাকা হাফসা আর ঈশানীর দিকে। অনেকটা নমনীয় স্বরেই তাদের উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা, আমি তাহলে আজ আসছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তৃতিকার কথা সম্পূর্ণ হয় না, বরং তার পূর্বেই হাফসা ও ঈশানীর পাশাপাশি উল্টো ঘুরে বসে থাকা ব্যক্তিও পেছন ফিরে মুখ ঘুরে তৃতিকার দিকে তাকায়। অমনি যেন তৃতিকা সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। আর ইয়াসও তৃতিকাকে দেখা মাত্রই ঠিক তৎক্ষণাৎ আধিরের উদ্দেশ্যে বলে ওঠে, হেই বাইরে, দেখো ওটা আমার নতুন মিস। কি কি যেন নাম, মিস তিতোকা। কিন্তু সে অনেক ভালো, একদম আমার স্কুল ফ্রেন্ড মিষ্টির মতো রসগোল্লা। ইয়াসের কথায় প্রত্যুত্তর করার সুযোগ হলো না আধিরের। সে কপাল কুঁচকে তৃতিকার দিকে চেয়ে রয়েছে। ওদিকে তৃতিকাও যেন তীব্র বিস্ময়ের চাহনিতে আধিরের দিকে তাকিয়ে। এই খারুশ এখানে কি করছে? ইনি কি তবে? তৃতিকা মনে মনে এরূপ কিছু আওড়িয়ে পুনরায় সেদিনের কথা ভাবতে লাগলো। গতকালই হয়তো এই বাড়ি হতে বের হবার মুহূর্তে ঈশানী ফোনে কারোর সাথে কথা বলার সময় আধির নামটা উচ্চারণ করেছিল। তখনও তৃতিকা ঈশানীর কথার সুরে ভেবেছিল এই আধিরই হয়তো ঈশানীর স্বামী আর ইয়াসের বাবা।
কিন্তু এটা মোটেও বুঝতে পারেনি যে তার অফিসের গম্ভীর খারস বস ওরফে আধির রায়ান চৌধুরী সে আধির প্রীতিকার চাহনি হতে যেন বিস্ময় কাটছে না, কেমন অবিশ্বাস্য ঠেকছে। সে যেখানেই যায় সেখানেই কেন এই আধির রায়ানের উৎপত্তি হয় তাই সে বুঝতে পারে না। এদিকে আধির কিছু না বলে গাম্ভীর্যের সহিত প্রীতিকার দিকে তাকিয়ে রইল। পাশ হতে হাফসা বেগম বলে ওঠে, আরে নতুন ম্যাডাম যে, এই দেখো আধিরকে পেয়ে তোমার কথা তো প্রায় ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ রে আধির, এটা ইয়াসের নতুন ম্যাডাম। মাইয়াটা অনেক ভালো মাশাল্লাহ। হাফসার কথায় আধির কিছুই বলে না, এবারও সে নির্বিকার। এদিকে আধিরকে এভাবে অদ্ভুত গম্ভীর নজরে একটানা তাকিয়ে থাকতে দেখে তৃতিকা কিঞ্চিত ইতস্তত বোধ করে। সে আধিরের নজর হতে চোখ সরিয়ে পালাতে চেয়েও বরাবরের মতোই পরাস্ত হয়। এটা কেন হয় তার উত্তর তৃতিকা এখনও পায়নি। মোটামুটি এসব ছোটোখাটো কারণ মিলিয়ে সে আধিরের উপর সব সময় বিরক্ত হয়ে থাকলেও আপাতত কী করবে তাই বুঝে উঠতে পারছে না। তৃতিকা এবার নিজেকে যথাসাধ্য সামলানোর চেষ্টা করে ইতস্ততভাবেই সবার উদ্দেশ্যে বলে, আমি বরং এখন আসছি। তৃতিকা এই বলে সামনের দিকে পা বাড়াতে নিলে হাফসা পুনরায় বলে ওঠে, আরে আগে কোথায় যাচ্ছ, এদিকে আসো। আমার আধির বাবার সাথে একটু আলাপ পরিচয় করে যাও। হাফসার কথা শেষ হতে না হতেই পাশ থেকে ঈশানী খানিক কেসে ওঠে, যেন নিজের মায়ের এসব কথার উদ্দেশ্য সে ঠিক ভালোই বুঝতে পেরেছে। যার ফলে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা তৃতিকার উদ্দেশ্যে বলে, আচ্ছা তুমি সাবধানে যেও। ঈশানীর কথায় তার মা বাধা হয়ে কিছু বলতে নিলে ঈশানী আড়ালে তার হাত চেপে চাপা স্বরে আওড়ায়, মা এখনই এসব না। মেয়ে নিষেধাজ্ঞায় হাফসা বেগমও চুপ হয়ে যায়। ওদিকে তৃতিকা অনুমতি পেয়ে এক প্রকার ছুটে বাড়ি হতে বেরিয়ে পড়ে। বারান্দার কাছে আসতেই ভারী শ্বাস ফেলে মনে মনে আওড়ায়, এই লোক এত অদ্ভুত কেন? অতঃপর বাহিরে এখনও বৃষ্টি হতে থাকায় সে আনমনে আধিরের নীল ছাতাটা পুনরায় নিজের সাথে করে নিয়ে চলে যায়। অন্যদিকে তৃতিকা চলে যেতে আধির স্বাভাবিক হয়। একই সাথে ঈশানী তার প্রয়োজনে ড্রয়িং রুম হতে চলে যেতেই হাফসা বেগম আধিরের উদ্দেশ্যে উচ্ছ্বসিত স্বরে বলল, আধির মাইয়াটা সুন্দর না? হাফসা বেগমের ফিসফিস করে বলা কথায় আধির অজান্তেই খানিকটা চমকে তার দিকে তাকায়। তার সাথে সাথে ইয়াশো হাফসার দিকে তাকিয়ে বলে, হু ইজ মিস তেতোকা? অনেক সুন্দর, একদম বগুড়ার দইয়ের মতো মিষ্টি। ইয়াশোর অবুজ কথায় হাফসা হেসে ফেলে বলে, আব্বা ওটা তেতুকা না, তৃতিকা। তবে এত কিছুর পরও আধির বরাবরের মতোই কিছুই বলছে না। সে ভিন্ন এক চিন্তায় বারবার হারিয়ে যাচ্ছে। সবশেষে আড়ালে নিজের ফোনের নোটিফিকেশন চেক করে অজান্তেই ভারী দীর্ঘশ্বাস ফেলে। ইয়াশ চৌধুরী ওরফে ঈশানীর ছেলে হলো আধিরের ভাগ্নে, অর্থাৎ ঈশানী তার নিজের বোন না হলেও ফুফাতো বোন, আর হাফসা বেগম তার ফুপি। তবে এখানেই কিছুটা প্যাচগোছ রয়েছে। এই চৌধুরী ম্যানশন হলো আধিরের দাদার পৈতৃক ভিটা, এবং আধিরের বাবারা ছিলেন দুই ভাই ও এক বোন। যেখানে আধিরের বাবা হলেন সবার বড়, অতঃপর তার আরও এক ভাই এবং সবচেয়ে ছোট হলো ঈশানীর মা হাফসা বেগম। আর ঈশানীর বিয়ে হয় আধিরের ছোট চাচার একমাত্র ছেলের সাথে, অর্থাৎ ঈশানী ও তার স্বামী মামাতো ফুপাতো ভাই বোন। ফলাফলস্বরূপ ইয়াসির চৌধুরী বংশেরই ছেলে, এবং কিছু রহস্য ঘেরা অতীতের জন্যই ঈশানী ও তার মা হাফসা বেগম এই চৌধুরী বাড়িতে বছরের পর বছর হতে শুরু তারা দুজন মিলেই বসবাস করছে। এটাই ছিল মোটামুটি আধিরের সাথে ইয়াসের পরিচয় পর্ব, যেখানে সামান্য কিছু ধোঁয়াশা এখনও অবধি রয়ে গিয়েছে। বাড়ি ফিরতে ফিরতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল তৃতিকার। রিক্সা করে এসেও এত সন্ধ্যা নেমে যাওয়ায় ব্যাপারটা তার মোটেও পছন্দ হলো না। এখন তো আরও দিন প্রতিনিয়ত ছোট হচ্ছে। কিছুদিন পর টিউশনি হতে ফিরতে ফিরতে দেখা যাবে চারপাশে ঘুটঘুটে অন্ধকার নেমে গিয়েছে। তৃতিকা খানিকটা হতাশা নিয়ে বাড়ির দিকে এগোতে থাকে। চারপাশটা এমনিতেই নানা গাছপালায় পরিত্যক্ত জঙ্গলের মতো রূপ নিয়েছে, আর এমন অন্ধকার সন্ধ্যায় ঝিঝি পোকা মাকড়ের অদ্ভুত আওয়াজে তৃতিকার গা নিমিষে ছমছম করে ওঠে। সে অহেতুক এসবে মাথা ঘামাচ্ছে ভাবনাতে আবারও খানিকটা বিরক্ত হলো। তবে এই মুহূর্তে সে তার আচমকা ছাতার দিকে নজর পড়ে। এখন বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ায় ছাতাটা এখনও তার হাতেই গুটিয়ে রাখা। সে ছাতাটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই ভারী শ্বাস ফেলে বলল, খারসটা ওখানেই ছিল, ছাতাটা তখন দিয়ে এলেই ভালো হতো। অবশ্য তখন দিয়ে দিলে এখন আবার ভিজেই বাড়ি ফিরতে হতো। উফ, এত ভেবে আমার কি কাজ?
কাল দিয়ে এলেই কাহিনী ফুরুত। যাই হোক, ব্যাটা নিজে খারুস হলেও তার বউ আর ছেলেটা বেশ সুন্দর। এত ভালো মানুষ এই ব্যাটার কপালে কিভাবে জুটল কে জানে। কৃতিকা এসব ভাবতে ভাবতে নিচতলা অব্দি চলে এসেছে। আবার আরও কিসব ভেবেই সে বিড়বিড় করে আওড়ায়, হরস বেটা কি কঞ্জুস, আমি কি ওনার ছাতা খাবো নাকি? আগ বাড়িয়ে ছাতা দিয়ে আবার বলে মনে করে ছাতাটা দিয়ে যাবেন। হ্যাঁ, কি ন্যাকা। কৃতিকা একের পর এক উল্টোপাল্টা চিন্তা ভাবনা করছে আর বিড়বিড়িয়ে আধের নামে মুখ ভাঙিয়ে চলেছে। শেষমেশ নিজের প্রতি ও আধেরের উপর চাপা রাগ খুব বিরক্তি নিয়ে এসে বলে, ও খোদা, এই বুড়ো বেটাকে আমার সহ্য হয় না কেন তুমিই বলো। হ্যালো বেবি। কৃতিকা নিজের সাথে আনমনে ভালোই কথা বলছিল, তবে আচমকা হঠাৎ কোনো এক পুরুষালী কণ্ঠে তার রুহু অব্দি চমকে উঠল। কৃতিকা খেয়াল করে দেখে তার সামনে বাড়িওয়ালা সেই বখাটে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। কালো শ্যামলা চেহারা, নেশাখোরের ন্যায় চোখ মুখে উন্মাদন, ঠোঁটের কোনায় এক বিদঘুটে হাসি। এছাড়া কিছুক্ষণ পরপরই ঘরমাক্ত এলোমেলো কোকড়ানো চুলগুলো হাত দিয়ে ব্যাক ব্রাশ করছে বিধায় দেখতেও এক নরপিশাচের মতো লাগছে। কৃতিকা একটা কথা না বলেই দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে চায়, আর ঠিক তৎক্ষণাৎ সে ছেলে কৃতিকার বাম হাত চেপে ধরে। কৃতিকা খানিকটা ভয় ও বিস্ময়ের সহিত তার দিকে পেছন ফিরে যায়। দ্রুত হাতটা সরিয়ে নিতেই মোচড়ানো শুরু করলে ছেলেটা তার হাত আরো শক্ত করে চেপে ধরে বলে, এই ডার্লিং, এত তারা কিসের তোমার? দেখলাম নিজে নিজে কথা বলছিলে, তো একটু আধটু কথাবার্তা তো আমার সাথেও বলতে পারো। এই বলে ছেলেটি পুনরায় তার বুত্রস পাটি দাঁত বের করে বিদঘুটে হাসিতে মেতে উঠল। অন্যদিকে কৃতিকা ভেতরে ভেতরে অনেকটা ভয় পেলেও নিজেকে যথাসাধ্য সামলে কড়া স্বরে বলে উঠে, হাত ছাড়ুন আমার, অসভ্যতা করলে ফলাফল কিন্তু মোটেও ভালো হবে না। ও আচ্ছা, তোমার বুঝি অনেকগুলো রূপ? আমাকে একটা দেখাও না প্লিজ। তোমার ফিগার কিন্তু পুরো। ছেলেটা কৃতিকার শরীরের দিকে কুরুচিপূর্ণ চাহনিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছিল এবং কথাগুলো বলছিল, কিন্তু শেষ অবধি কৃতিকা বিষয়গুলো মোটেও আর সহ্য করতে পারল না। তার চোখের কোণায় পানি জমে উঠলেও মুখশ্রী জ্বলে উঠেছিল তীব্র ক্ষোভে। সে দুদণ্ড ভাবনা চিন্তা না করেই আকস্মাৎ ছেলেটির গাল বরাবর সজোরে চড় মেরে দেয়। নিমিষে রোগা পাতলা ছেলেটা গিয়ে ছিটকে দেওয়ালের সাথে ধাক্কা খায়, আর কৃতিকা তার হাত ছাড়া পেতেই কোনো মতে দৌড়ে দোতলায় নিজের ঘরে চলে যায়। এদিকে ছেলেটি নিজ হতে প্রচণ্ড রাগ ক্ষোভের দৃষ্টিতে কৃতিকাকে চেয়ে চেয়ে দেখছিল। ঠোঁটের কোনায় এক জোরপূর্বক তীক্ষ্ণ হাসি। তার হাতটা এখনও কৃতিকার চর মারা স্থানে শক্ত করে চেপে রাখা, গালটা ব্যথায় জলজল করছে। তবে তার চোখে কৃতিকার প্রতি যে আক্রোশ চলছে তা নিমিষেই বুঝিয়ে দেয় এই চরের ফলাফল মোটেও ভালো হবে না। রাত 12টা পেরিয়ে গিয়েছে, অথচ কৃতিকার চোখে ঘুম নেই। আজ বাড়ি ফিরে কোনো প্রকার রান্নাও করেনি সে। যথারীতি তার রাতের খাবারটাও আর খাওয়া হলো না। এভাবেই সে সন্ধ্যা হতে আনমনে বসে সে। কিছুই যেন ভালো লাগছে না। বাড়িওয়ালার ছেলের নাম সে ঠিক জানে না, আর তা জানারও প্রয়োজন বোধ করে না কৃতিকা। লোকটিকে তার শুরু হতেই প্রচণ্ড বিরক্ত লাগে, এক কথায় যাকে বলে অসহ্যকর। কিন্তু এই মুহূর্তে বাড়ি ছাড়তে পারছে না বিধায় এর কোনো সমাধান হচ্ছে না। বাড়িওয়ালাকে এসব বিষয় বললে সে হয়তো তার চরিত্র নিয়েই কথা তুলবে। কৃতিকা আর এসব নিয়ে ভাবতে চায় না। সন্ধ্যায় তীব্র আক্রোশে সে ছেলেটিকে একটা সজোরে চর মেরে দিলেও ঘরে এসে দরজা বন্ধ করে সে অঝরে কেঁদেছে। শহরের জীবনে টিকে থাকতে হয়তো সে নিজেকে দৃঢ় রাখার এক তীব্র প্রচেষ্টা করে, কিন্তু বাস্তবে তো সে খুবই দুর্বল। এত লোকজনের মাঝে একা একলা টিকে থাকার মতো গড়ে ওঠা ব্যক্তি তো সে নয়। কৃতিকার সামনের ভার্সিটির সিনিয়রদের সেসব নোট খাতা পড়ে রয়েছে। আজ নিজের পড়াও যেমন হয়নি, তেমনি এদের নোটগুলো সেভাবে একটাও তুলে শেষ করতে পারেনি। কৃতিকা খাতাগুলোর দিকে চেয়ে থাকতে থাকতেই প্রচণ্ড বিরক্ত হলো এবং হঠাৎই রেগে গিয়ে আকস্মাৎ এক হাতে থাবা দিয়ে সবগুলো বই খাতা সে বিছানা হতে ছুঁড়ে ফেলে দিল এবং তৎক্ষণাৎই দু হাত একত্র করে অঝোর কান্নায় শিখতে হলো। তার সর্বস্ব এখন ঘিন ঘিন করছে। ছেলেটার হাত ধরার দৃশ্য বারংবার মনে পড়তেই অদ্ভুত সব পাগলামি করতে ইচ্ছে হচ্ছে।
যেন এই মুহূর্তে ওই ছেলে সহ পৃথিবীর সবাইকে শেষ করে দিতে পারলে তার শান্তি হতো। কিন্তু তৃতিকা জানে এসব সে করতে পারবে না, তাই মিথ্যে কল্পনা করেও কোনো লাভ নেই। বাবা মা, তোমরা কেন আমাকে একা ফেলে চলে গেলে? কেন আমার নিজেদের সাথে করে নিয়ে গেলে না? আমার আর ভালো লাগে না এই পৃথিবী। আমি ক্লান্ত, আমি ভীষণ ক্লান্ত। তৃতিকা কাঁদতে কাঁদতে কয়েকবার ফুঁপিয়ে উঠল। তার কান্নার শব্দ তীব্র না হলেও পরিত্যক্ত এক ঘরে শুভ্রতায় মোড়ানো অল্প বয়সী রমণীর কান্না যেন এক অশরীরী রূপে ধরা দিচ্ছে। আজ চৌধুরী ম্যানশনেই থাকতে হবে বিধায় আধিরের হাতে তেমন কোনো কাজকর্ম নেই, নয়তো তার প্রয়োজনীয় সব কিছুই তার নিজস্ব ফ্ল্যাটে রেখে আসা। হ্যাঁ, এত বড় একটা বাড়ি থাকতেও আধির আলাদাভাবে একাই একটি ঢাকার আভিজাত্যপূর্ণ ফ্ল্যাটে থাকে। মাঝে মধ্যে ওই আশের জন্য এখানে এলেও এক রাতের বেশি সে কখনোই থাকে না। চৌধুরী ম্যানশনে আধিরের নিজস্ব কক্ষ রয়েছে। প্রতিবার এলে সে এখানে থাকে। তার কক্ষ হওয়ায় এটি থাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাড়িতে আধির এলে ইয়াসও সেই রাতটুকু তার সাথে এই রুমেই কাটায়। ইয়াস বিছানার এক পাশে নীরবে ঘুমিয়ে রয়েছে। রুমের সবগুলো লাইট নেভানো, শুধুমাত্র বিছানার পাশের টেবিল ল্যাম্পটা মৃদুভাবে জ্বলছে। তার আলোয় ঘরের জানালার পাশে দেখা যাচ্ছে এক গম্ভীর মানবের বিস্তৃত ছায়া। আধির জানালার পাশে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। পরনে স্যুট বুটের পরিবর্তে আজ শুধুই সাদা রঙের পাঞ্জাবি। সাদামাটা বেশভূষায় দেখতেও বেশ ভিন্ন লাগছে বরাবরের চেয়ে, কিন্তু চোখে মুখে থাকা স্পষ্ট গাম্ভীর্যের ছাপ বারংবার প্রমাণ করে দেয় এটাই সেই গম্ভীর আধির রায়ান চৌধুরী। আধিরের চোখ মুখে গাম্ভীর্যের পাশাপাশি সন্দিহান অভিব্যক্তির এক মৃদু রেখা। সে শুরুতেই ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে বলে, কাজ হয়েছে তো? অতপর একে একে টুকটাক নানান কথাবার্তার পর সে ফোনটা রেখে দেয়। এই পুরো সময়টাতে যেন ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি শুধু কথা বলে গিয়েছে, আর আধির শুধু তা মনোযোগ সহকারে শুনেছে। ফোন রেখে দেওয়ার পর আধির ভারী শ্বাস ফেলে। কিছুটা চিন্তিত ও অস্থির ভঙ্গিতে সে দূরের এক রাস্তার ধারে ল্যাম্পপোস্টের খোলাটে আলোর দিকে চেয়ে থাকে। নিশীথের শীতল বাতাস তার সর্বগায়ে এসে লাগছে, কিন্তু সে নিস্পৃহ ভেবে চলেছে ভিন্ন কিছু। খানিকটা সময় পেরিয়ে যাবার পর আধির বিড়বিড়ে গাম্ভীর্যের সহিত আওড়ায়, মিস তৃতিকা তালুকদার, আমার সন্দেহ তবে ভুল ছিল না? এইটুকুই বলা মাত্রই সে মৃদুভাবে কিঞ্চিত রুক্ষ বাক্য হাসে। পরক্ষণে আবার কি যেন ভেবে কিছুটা সন্দিহান স্বরে আওড়ায়, আমার সন্দেহ যদি পুরোপুরি সত্যি হয় তবে আপনি সেই তালুকদার বংশের মেয়ে যাকে আমি। কিন্তু আপনি কেন বললেন আপনার বাড়ি নারায়ণগঞ্জে? আপনার বাড়ি তো। মিথ্যে কেন বললেন আপনি? নাকি আপনি আমাকে চিনতে পেরেছেন? এটা কি করে সম্ভব? এত বছর পরও ও আমাকে চিনবে কি করে? একে একে নিজেকে করা নানা নথিপূর্ণ কথাবার্তা ও প্রশ্নের পর আধির নিষ্পৃহে দীর্ঘশ্বাস ফেলে। এই মুহূর্তে সে ভাবছে তৃতিকাকে নিয়ে তার পরবর্তী পদক্ষেপ ঠিক কী হওয়া উচিত। আজ ভার্সিটিতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে হয়নি তৃতিকার। ভোর রাত পর্যন্ত জেগে সকালে আর ওঠা হয়নি তার। মাথাটা বেশ ঝিমঝিম করছিল ঘুম হতে ওঠার পর থেকেই। যথারীতি আজ সে সকালে কিছু রান্নাও করেনি, খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। সকালটা কোনো মতে কাটিয়ে দিয়ে একটু আগে অফিসে এসে পৌঁছালো সে। আজ চেহারার সে প্রাণবন্ত হাসির দেখা নেই। মলিন মুখশ্রীতেও আজ তাকে দেখতে বেশ অদ্ভুত লাগছে। তৃতিকা ভারী শ্বাস ফেলে নিজের ডেস্কে গিয়ে চুপচাপ বসে পড়ে। আশেপাশে না তাকিয়ে নিজের সকল অবশিষ্ট কাজকর্ম করতে লাগে। কোনো দিকেই নজর দেওয়ার মতো বিন্দুমাত্র সময় তার নেই। এরই মাঝে তার সম্মুখের পথ দিয়ে নিজের কেবিনের দিকে এগিয়ে যাচ্ছিল আধির। এই সময়ে তৃতিকার দিকটায় এমপ্লয়িদের আসার কথা নয় বিধায় আধির তার স্বভাবসুলভ গাম্ভীর্যের সহিতেই কোনো দিকে না তাকিয়ে এগিয়ে যায়। তবে হুট করে কে যেন ভেবে আচমকা পাশ ফিরতে নজরে পড়ে তৃতিকাকে। আজ এত তাড়াতাড়ি তৃতিকাকে অফিসে দেখে আধির খানিকটা অবাক হয়। না চাইতেও অজান্তেই তার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে মনে মনে কিছু একটা ভেবে নিয়ে ভারী দীর্ঘশ্বাস ফেলে। আর যাই হোক, অফিসের এমন টাইমে সে অন্তত তৃতিকার কাছে গিয়ে একবারে গল্প আলাপ জুড়ে দেবে না। অন্তত এমন স্বভাবের মানুষ আধির নয়। আধির পুনরায় নিজের তীব্র গাম্ভীর্য নিয়ে নিজের কেবিনে প্রবেশ করে।
আর এদিকে তৃতিকা তার কাজের প্রতি অত্যাধিক মনোযোগী থাকায় আধিরের বিষয়টা লক্ষ্যই করে না। আধির চলে যেতে প্রায় আরও কিছুটা সময়ের মাঝেই অফিসের বাকি এমপ্লয়িগুলো প্রবেশ করে। যথারীতি আজ যারা তৃতিকাকে এত আগে অফিসে দেখে কিছুটা অবাক হয়, একই সাথে অবাক হয় তৃতিকার অদ্ভুত গাম্ভীর্যতাকে লক্ষ্য করে। তবে এসবে তার কিছুই যায় আসে না, কেননা এই অফিসে তৃতিকা মেয়েটাই হলো তার কাছে সবচেয়ে অসহ্যকর। আর সে শুধু একটি মোক্ষম সুযোগের অপেক্ষা করছে, যার মাধ্যমে সে তৃতিকাকে তার মনের মতো করে জব্দ করবে। বরাবরের মতো আজও আধির তৃতিকাকে নিজের কেবিনে ডেকেছে, অবশ্যই তা কাজের সূত্রেই। তৃতিকা তার বিধ্বস্ত চেহারা নিয়ে নীরবে আধিরের কেবিনে প্রবেশ করে এবং প্রতিবারের মতো আধিরকে সে ফাইলের মাঝে ডুবে থাকতে দেখে। তৃতিকা ভেতরে প্রবেশ করতেই আধির গম্ভীর স্বরে ফাইলের দিকে মাথা নিচু করে থাকা অবস্থাতেই তৃতিকার কাছে তার প্রয়োজনীয় ফাইলগুলো চেয়ে নেয়। তৃতিকা তার নিয়ে আসা হাতের ফাইলগুলো আধিরের কাছে এগিয়ে দিয়ে চুপচাপ সম্মুখে দাঁড়িয়ে থাকে। আধির ফাইলগুলো কিছুক্ষণ চেক করার পর তৃতিকার দিকে তাকাতেই থমকে যায়। তৃতিকা মাথাটা কিঞ্চিত ঝুঁকিয়ে চুপচাপ দাঁড়িয়ে, পরনে সে একই রকমের ড্রেস আপ, তবে কিছু একটা তো গরমিল রয়েছে। তখন দূর হতে এত সব খেয়াল না করলেও এখন বেশ অদ্ভুত লাগছে তাকে। আজকের তৃতিকা অন্য সকল দিন হতে অনেক বেশি ভিন্ন। পরিপাটি জামা কাপড়েও তাকে অনেক বেশি অগোছালো ও বিধ্বস্ত ঠেকছে। ঠিক এমনটাই মনে হলো আধিরের। সে লেদারের মোটা ফাইলটা বন্ধ করে ভারী শ্বাস ফেলে। নিজের হাতে থাকা সাইন প্যানটাকে স্পিন আকারে দুবার ঘুরিয়ে শান্ত গম্ভীর স্বরে তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, মিস তৃতিকা, আপনি ঠিক আছেন? তৃতিকা কোনো এক গভীর ভাবনায় মগ্ন ছিল। আচমকা আধিরের কণ্ঠস্বরে সে কিঞ্চিত চমকে ওঠে। সে নিজেকে স্বাভাবিক দেখাতে স্থির রইলেও আধির ব্যাপারটা বেশ স্পষ্টভাবেই বুঝতে পারে। একই সাথে তার কপালের মৃদু ভাঁজটাও দৃঢ় হয়। আধির তৃতিকার উদ্দেশ্যে আবারও আওড়ায়, মিস তৃতিকা, এনি প্রবলেম? জি, আমি একদম ঠিক আছি। তৃতিকার এখনও দ্বিধাদ্বন্দ্বের কণ্ঠস্বরে আধির কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ওকে। এই বলে সে আবারও চুপচাপ নিজের কাজে মনোযোগী হয়। অথচ সে চাইছে তৃতিকার সাথে কিছু ভিন্ন বিষয়ে কথা বলতে, কিন্তু একটা অদ্ভুত সংকোচবোধ কাজ করছে নিজের মাঝে। হঠাৎ নিজের এমন পরিবর্তনে আধির নিজে এখন বেশ অবাক। সবগুলো ফাইল চেক করে সাইন করার পর আধির নিষ্পৃহে তা তৃতিকার দিকে ঠেলে দিয়ে ভারী শ্বাস ফেলে। তৃতিকার দিকে আর চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পুনরায় দীর্ঘশ্বাস ফেলে সে। ঘটনাটা সকালবেলার। অনেকদিন পর আধিরের সাথে ইয়াশ, হাফসা আর ঈশানী খেতে বসেছে। সকলের চোখে মুখে প্রফুল্লতা, তবে আধির বরাবরের মতোই গাম্ভীর্যের সহিত ধীরে ধীরে নিজ গতিতে খেয়ে চলেছে। আর মাঝেই হাফসা বেগম কি যেন ভেবে আচমকা তার উদ্দেশ্যে বলে, আধির হাফসার কথায় নির্বিকারে বলে, জি। আধিরের অনুমতি পেতে হাফসা খানিকটা উচ্ছ্বাসের সহিতেই বলতে শুরু করে, বাপ, বয়স তো তোমার কম হলো না? এবার একটু বিয়ে শাদী নিয়ে তোমার সিরিয়াস হওয়া উচিত। মেয়ের ঘরের নাতনিকে দেখার তো সৌভাগ্য হয়েই গেল, এবার যদি ছেলের ঘরের। হাফসার কথা শেষ হতে না হতেই আধির শান্ত গম্ভীর স্বরে আওড়ায়, ফুপি, আমি আগেও অনেকবার বলেছি আমি এখন এসব নিয়ে ভাবছি না। এখন ভাববে না তো কখন ভাববে? আমার মতে আমার এসব নিয়ে ভাবার বয়স পেরিয়ে গিয়েছে, তাই এসব অযৌক্তিক বিষয় আলোচনা করার সময় নষ্ট না করাই ভালো। আধিরের এহেন কথায় হাফসা কিঞ্চিত বিরক্ত হলো। পাশ হতে ঈশানী হতাশার ভারী শ্বাস ফেলল, অথচ আধির নির্বিকারেই খেয়ে চলেছে। আধির, এত বাড়াবাড়ি করা বন্ধ করো। তোমার কথাবার্তা, হাব ভাব এমন যেন তুমি বুড়ো হয়ে গিয়েছো, তাই তোমার বিয়ের ব্যাপারে ভাবাটাও এখন অসম্ভব। সারা জীবন কি একা একাই কাটাবে নাকি? হাফসার বিরক্তিসূচক কথাবার্তায় আধির খেতে খেতেই মৃদু মুচকি হাসে। আমার তো একা থাকতে কোনো সমস্যা হচ্ছে না, আর এত যে বিয়ে বিয়ে করছো এই বুড়ো বয়সে, আমাকে কোন বাবা তার মেয়ে দেবে শুনি? আধিরের এহেন কথায় হাফসা বিরক্ত হয়ে খাবার রেখেই চুপচাপ বসে রইল। ওদিকে ঈশানী বলল, ভাই, এবার কিন্তু সত্যি বেশি বেশি হচ্ছে। তুমি এমন একটা ভাব করছো যেন তুমি 80 বছরের কোনো বুড়ো, অথচ
80 না হলেও আই এম 37 ঈশানী। তো 37 হওয়ার আর এমনকি এর চেয়ে কত বুড়ো বুড়ো মানুষকে বিয়ে করে। এছাড়া তুমি কি বাকিদের মতো নাকি? 37 হলেও দেখতে তো 27 বছরের ছোকরার মতোই লাগে। আর বলছো মেয়ে, তুমি জাস্ট বলো তুমি বিয়ের জন্য রাজি। মেয়ে কোথায় হতে কিভাবে আনতে হবে সব আমাদের উপর ছেড়ে দাও। প্রয়োজনে মেয়ে কিডন্যাপ করতে হলে তাই করব। আধির আর কিছুই না বলে কিঞ্চিত মুচকি হাসে। তার সম্পূর্ণ নজর খাবারের প্লেটে। এখনো অব্দি মুখ তুলেও কারো দিকে তাকায়নি। এর মাঝে আবার আচমকা হাফসা কি যেন ভেবে নিয়ে আধিরের উদ্দেশ্যে বলে ওঠে, কি রে আধির, কাল যে মেয়েটা এসেছিল ওই ইয়াসের মিস, ওকে না আমার অনেক পছন্দ হয়েছে। তুই যদি বলিস তাহলে তৃতিকে এই বাড়ির বউ করে আনলে হয় না? এ কথা শেষ হতে না হতেই আধির বিস্ময়ে বিষম খেয়ে ওঠে। সে বিস্মিত স্তব্ধ চাহনিতে হাফসার দিকে তাকাতেই হাফসা চুপসে যায়। অথচ ইয়াস ওদিকে কি বুঝলো কে জানে। সে খাবার রেখেই খুশিতে লাফিয়ে উঠে বলে, ইয়ে, ওই মিস তেতোকা রসগোল্লা আমার মামুর বউ হবে, আমার মামি হবে। এ দফায় যেন আধির আবারও স্তব্ধ হয়ে যায়। বিষয়টা বুঝতে ঈশানী ইয়াসকে থামিয়ে চাপা স্বরে আওড়ায়, ইয়াস, তোমার খাওয়া শেষ হলে ঘরে যাও। আর এসব বিষয়ে খবরদার তোমার মিসকে কিছু বলবে না। এই বলে ইয়াসকে ঈশানী ঘরে পাঠিয়ে দেয়। ওদিকে হাফসা আবারও কিছুটা ইতস্তত স্বরে বলে, আধির, তৃতিকাকে কি তোর পছন্দ? হাফসার কথা আর শেষও হয় না, বরং তার পূর্বেই আধির তার খাবার রেখেই উঠে পড়ে। ঈশানী আর হাফসা এমন মুহূর্তে কিছু বলতে চেয়েও যেন আর আধিরকে থামাতে পারে না। আধির নির্বিকারে উঠে চলে যেতেই ঈশানী তার মায়ের উদ্দেশ্যে চাপা স্বরে আওড়ায়, মা, তুমি পাগল হয়ে গিয়েছো? তৃতিকার বয়স কত কম, আর অধীর ভাইয়ের দুজনে কিভাবে সম্ভব? তুমি জাস্ট পাগলামি করছো। আধির যেতে যেতে ঈশানীর চাপা কণ্ঠস্বরও খুব ভালো মতোই শুনতে পেল এবং সর্বশেষ কি যেন ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল। আধির চুপচাপ বসে বসে সকলের ঘটনাগুলোর পুনরাবৃত্তি করছিল মানসপথে। মন মস্তিষ্ক অনেক কিছুই তার ঘুরপাক খাচ্ছে, কিন্তু এখন তার কি করা উচিত তাই বুঝে উঠতে পারছে না সে। এদিকে তৃতিকা ফাইলগুলো গুছিয়ে নিয়েছে, এবার এখান থেকে চলে যাবার পালা। কিন্তু যেই না সে কাজ শেষে নিজের মাথা তুলেছে, অমনি আধিরের নিষ্প্রভ দৃষ্টির মুখোমুখি হয়। আধির এতক্ষণ তাকে এক নাগাড়ে চেয়ে চেয়ে দেখছিল এবং নিজের ভাবনার অন্তরালে ডুবে যাচ্ছিল, কিন্তু আচমকা তার দিকে তৃতিকা তাকাতে সেও কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। ওদিকে তৃতিকার কাছেও ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। তৃতিকা সময় নষ্ট না করেই নিজের চোখ সরিয়ে নেয়, আর ঠিক তৎক্ষণাৎ আধিরও নিজেকে স্বাভাবিক করে ফেলে। স্যার আমি আসছি। জি। আধের নিমিষে নিজের কাজে মনোযোগী হবার চেষ্টা করছে। তৃতিকার নিষ্পৃহে চলে যাবার অনুমতি চাইতেই সে নিজের মন্তব্য ছোট্ট পরিসরে জানিয়ে দেয়। তৃতিকাও আর দেরি না করে উল্টো ঘুরে চলে যেতে উদ্বেগ প্রকাশ করে। তবে আচমকায় আবারও আধির গম্ভীর স্বরে পেছন হতে আওড়ায়, মিস তৃতিকা। আধিরের ডাকে তৃতিকা পেছন ফিরে তাকায়, আর ঠিক তৎক্ষণাৎ আধির নিজের হাত দুটো মুঠো করে তৃতিকার দিকে তাকিয়ে বলল, অফিস শেষে নিচে আমার ওয়েট করবেন, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আচমকা আধিরের রেহানো কথায় তৃতিকা খানিকটা অবাক হয়। তবে আজকের মন মেজাজ তেমন ভালো নেই, বিধায় সে এসব নিয়ে আর মাথা ঘামায় না। আলতোভাবে মাথা নাড়িয়ে বলে, জি। অফিস শেষে আধির দ্রুতই আজ নিচে নেমে এলো। তবে অফিসের নিচে কোথাও তৃতিকাকে না দেখে তার কপাল কিঞ্চিত কুঁচকে গেল। সে আশেপাশে এক নাগারে সব দিকটা লক্ষ্য করে দেখার চেষ্টা করলো আদৌ তৃতিকা কোথাও রয়েছে কিনা, কিন্তু না, আশেপাশে কোথাও তৃতিকা নেই। তৃতিকার বিষয়ে কাউকে জিজ্ঞেস করতে চেয়েও সে নিজেকে থামায়। এই কাজ করা হয়তো মুঠো ঠিক হবে না, তবে তৃতিকাকে না দেখে তার মেজাজ খানিকটা করা হয়। কিছুটা বিরক্তি নিয়ে সে মনে মনে আওড়ায়, আমি বলার পরও চলে গেল। আধির গাম্ভীর্যের সহিত গাড়ি চালাচ্ছে। মন মেজাজ ফুট করে খিটখিটে হয়ে গিয়েছে, নিজেকে শান্ত রাখতে চেয়েও পারছে না। এরই মাঝে রাস্তায় আচমকা ট্রাফিক জ্যামের মাঝে আটকে যায় সে। এই রাস্তা ফাঁকা, তো এই শত শত গাড়ি একত্রে চুপ হয়ে দাঁড়িয়ে। এসব দেখে মেজাজটা যেন তার আরও বেশি বিগড়ে যায়। এরই মাঝে আচমকা তার নজরে পড়ে রাস্তার কিনারা দিয়ে হেঁটে চলা এক বিধ্বস্ত রমণীর দিকে।
মৃদু ছন্দে হেঁটে চলেছে। আশেপাশে তাকানোর মতো কোনো তোড়জোড় নেই তার। ওড়নাটা একপাশে কোনো মতে ঝুলে রয়েছে। আশেপাশে কি হচ্ছে তাতেও কোনো খেয়াল নেই। চুলগুলো ধুলোবালির হাওয়া এলোমেলোভাবেই উড়ে বেড়াচ্ছে, অথচ মেয়েটি সর্বদা নির্বিকারে হেঁটে চলেছে। এই মেয়েকে দূর হতে চিনতেও আধিরের একটু সময় লাগলো না। তবে তৃতিকাকে সকাল হতেই কিছুটা অদ্ভুত লেগেছে বিধায় এখন তার এই অবস্থা দেখে সে কিছুটা বিচলিত। মনে মনে ভাবতে শুরু করেছে তৃতিকার আদতে হয়েছেটা কি। সে কি সত্যি তার ব্যাপারে কিছু জানে? গতকাল অফিস অবধিও তো সব ঠিক ছিল, কিন্তু টিউশনিতে হঠাৎ দুজনের চোখাচোখি, এরপরে কি তৃতিকার এমন হাল হলো? কিন্তু কেন? আধরের এসবের ভাবনা চিন্তার মাঝে আচমকা পেছন হতে গাড়ির হর্ন বেজে ওঠে। সে ভাবনায় ডুবে গিয়েছিল বিধায় আশেপাশের কথা প্রায় ভুলেই বসেছিল। আচমকা হর্নের শব্দে আধরের ধ্যান তৃতিকা হতে সরে আসে। সে বাকিদের সাথে তাল মিলাতে গাড়িটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তবে কিছুক্ষণ বাদে আচমকা পাশে তাকাতেই সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। তৃতিকা অদ্ভুতভাবে গা ঢুলতে ঢুলতে সামনের দিকে এগোচ্ছিল। সকাল হতে এখন অবধি না খেয়ে থাকার তার এখন এই দশা। এর উপর গতকালের অপ্রত্যাশিত ঘটনা, সব মিলিয়ে সে আজ প্রায় বিধ্বস্ত। এমনকি আসার সময় আধিরের কথাটাও তার মাথা হতে বেড়ে গিয়েছে বিধায় আধিরের জন্য নিচে দাঁড়ানো হয়নি তার। কি হতে কি হচ্ছে তাই যেন বুঝে উঠতে পারছে না সে। আর এরই মাঝে আচমকা তার মাথাটা চক্কর দিয়ে উঠে শুরু হতেই ঝিমঝিম করছিল। তবে এই পর্যায়ে সে আর নিজেকে সে সামলাতে পারে না। নিজের হাত ছিঁড়ে জুতো নিয়ে নিমেষে হোঁচট খেয়ে পড়ে যায় রাস্তায়। হাতের ব্যাগটাও ছিটকে পাশে পড়ে যায়। তৃতিকা উঠতে চেয়েও কোনো প্রকার শক্তি সঞ্চয় করতে পারে না। হাত দুটো তার ধুলোবালিতে মাখা, পিচ ঢালা রাস্তার উপরে রাখা। হাতের উপর ভর দিয়েই মাথা নুয়ে বসে রয়েছে সে। কোনো মতেই মাথা সোজা করতে পারছে না। এদিকে এমন পরিস্থিতিতে চারপাশে ভিড় জমে গেল। সবাই যে যার মতো গোল হয়ে আশেপাশেই দাঁড়িয়ে রয়েছে তার প্রতি কৌতূহলী হয়ে দেখতে। অথচ এই শহরের এত রক্ত মাংসে গড়া প্রাণীগুলোর মাঝে কেউ তাকে সাহায্য করার প্রয়োজন বোধ করল না। অন্যদিকে আধির আর এসব দেখে চুপ হয়ে থাকতে পারল না। শুরুতে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে রইলেও এবার সে তার গাড়িটা মাঝ রাস্তাতে ফেলে গাড়ি হতে বেরিয়ে আসে। চারপাশের মানুষজন গাড়ি সরানোর জন্য চিৎকার চেঁচামেচি শুরু করলেও সেসবের কোনো কিছুই যেন আধিরের কর্ণপাত হচ্ছে না। সে এক প্রকার ছুটে যায় তৃতিকার কাছে। তড়িৎ তৃতিকার পাশে হাঁটু গেড়ে বসে, তাকে আগলে ধরে রেখে সামলানোর চেষ্টা করে। একই সাথে সে এলোমেলো স্বরে আওড়ায়, মিস তৃতিকা, আপনি? আধির কথা বলতে বলতে তৃতিকাকে টেনে তুলে দাঁড় করাবার চেষ্টা করে। তৃতিকাও নিভু নিভু দৃষ্টিতে আধিরের দিকে এক পলক তাকায়। তবে পরক্ষণে সব যেন স্তব্ধ হয়ে যায়। আধিরের কথা শেষ হতে না হতেই তৃতিকা সম্পূর্ণ অচেতন হয়ে আধিরের বুকের একপাশে ঢলে পড়ে। আচমকা হেন ঘটনা ঘটায় অসাবধানতায় তৃতিকা নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে নিচে পড়ে যেতে নিলেও আধির তৎক্ষণাৎ তাকে সামলে নিজের বক্ষস্থলের সাথে আগলে নেয় এবং এই গম্ভীর স্বভাবের মানবটিও তখন প্রচণ্ড অস্থির স্বরে বলতে লাগলো, এই তৃতিকা, কি হয়েছে তোমার? এই প্লিজ চোখ খোলো। আধির একের পর এক চেষ্টায় তৃতিকার জ্ঞান ফেরাতে চেয়েও ব্যর্থ হলো। সে ইতিমধ্যে সম্পূর্ণ অচেতন হয়ে গিয়েছে। এদিকে এত মানুষজনের ভিড়ে আধির কোনো উপায় না পেয়ে আচমকা তৃতিকাকে পাজা কোলে তুলে নেয়। আশেপাশের লোকজন খুব বেশি অবাক হয় না এতে। আধিরের উন্মাদনায় তারা ভেবে নেয় আধির এই মেয়েটা আর বিশেষ কেউ। এদিকে আধির সোজাসুজি তৃতিকাকে কোলে করে নিজের সাথে আগলে নিয়ে গাড়ির কাছে ছুটে আসে। তৃতিকাকে আলগোছে ব্যাক সিটে শুয়ে দিয়ে দ্রুত ভিড় ঠেলে এক স্বনামধন্য হসপিটালে পৌঁছায়। এই হসপিটালে আধিরের অনেক চেনা জানা লোকজন রয়েছে। যথারীতি এখানকার সবচেয়ে বেস্ট ডক্টরকে তার জন্য ডাকা হয়। কিন্তু হসপিটালে আধিরের চেনা জানা সকলের মনে এক নিগুড় সন্দেহ ঘুরপাক খাচ্ছে। গম্ভীর নিরেট স্বভাবের এই আধির রায়ান কেন এই মেয়েটির জন্য এত উতলা হয়ে উঠেছে? মেয়েটির বয়সও যথেষ্ট কম। সে কি আধিরের আত্মীয় নাকি ভিন্ন কোনো সম্পর্ক রয়েছে? ডক্টর এসে তৃতিকার চেক আপ করে। খুব বেশি গুরুতর কিছু না হলেও শুরুতেই ডাক্তার বুঝে যায় ঠিকমতো খাওয়া দাওয়া না করেই তার এই দশা। পালসও অত্যন্ত ধীর গতিতে চলছে। ওদিকে আধিরও যেন ক্রমশই অস্থির হয়ে উঠছে। এটা কেমন অনুভূতি তার জানা নেই। তবে তার এই মুহূর্তে কোনো কিছুই ভালো লাগছে না। নিজেকে সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্য মনে হচ্ছে।
ডক্টর তৃতিকাকে স্যালাইন লাগিয়ে দেয়। কেবিন থেকে বাহিরে বেরিয়ে আসে। আধির কেবিনের বাহিরে চুপচাপ চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। পরনের ফর্মাল ড্রেসও অনেকটা এলোমেলো হয়ে গিয়েছে, কিন্তু সেসবের দিকে আধিরের কোনো ধ্যান নেই। সে তৃতিকার চিন্তায় মগ্ন। ডক্টর রুম থেকে বের হতেই আধির দ্রুতই অস্থির স্বরে বলল, ডক্টর, ও ঠিক আছে? ডক্টর আধিরের পরিচিত, যার দরুন সে আধিরের এমন অস্থিরতা দেখে খানিকটা অবাক হয়। তবু সে আধিরকে আশ্বস্ত করতে বলল, জি, চিন্তার কোনো কারণ নেই। আশা করা যায় খুব দ্রুতই জ্ঞান ফিরবে তার। কিন্তু আমার আপনাকে পেশেন্টের ব্যাপারে আরও কিছু বলার রয়েছে। ডক্টরের অভিব্যক্তিতে আধির খানিকটা স্থির হয়, যেন তিনি গুরুত্বপূর্ণ কিছু বলতে চলেছে। এদিকে ডাক্তারও খুব বেশি ভূমিকা না করে কৃতিকার হেলথ কন্ডিশনের ব্যাপারে সবটাই জানিয়ে দেয়। সন্ধ্যা নেমে এসেছে বহুক্ষণ পূর্বেই। একটা নিরিবিলি নির্জন রেস্টুরেন্টের একদম শেষের দিকের এক কোনায় চুপটি করে বসে রয়েছে কৃতিকা। তার সম্মুখে বসে গম্ভীর্য ও নিরেট ব্যক্তিত্বের আধির রায়ান। কৃতিকার সামনে এক গাদা খাবার সাজিয়ে গুছিয়ে রাখা। পুরো টেবিল ভর্তি দিয়ে গিয়েছে এতগুলো খাবার। কিছুক্ষণ পূর্বেই ওয়েটার এসে এত সব খাবার রেখে গিয়েছে, অথচ একটা কিছু মুখে তুলছে না সে। তার মাঝে অস্বস্তি ও সংকোচ বোধ মিশ্র অনুভূতি হচ্ছে। হসপিটাল হতে ছাড়া পেয়েছে খানিকক্ষণ আগেই, আর সেখান থেকে আধির সোজা তাকে এখানে নিয়ে এসেছে। এদিকে তৃতিকার জ্ঞান ফেরার পর হতে হতভম্ব হয়ে বসে রয়েছে। কি হচ্ছে না হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। শুরুতেই নিজেকে হসপিটালে স্যালাইন লাগানো অবস্থায় দেখে চমকায়, পরক্ষণে আবার আধিরের সকল গাম্ভীর্যপূর্ণ কাজকর্ম। তার সাথে ঠিকমতো এখন অবধি একটা কথা বলেনি আধির, অথচ কিভাবে তাকে এক প্রকার জোর করে এখানে সেখানে নিয়ে বেড়াচ্ছে। কৃতিকা বারংবার টেবিলের নিচে তার পাজোড়া একে অপরের সাথে ঘষাঘষি করছে। এটা সংকোচ বোধ অথবা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়ে, কিংবা নিজের পায়ে কোনো প্রকার জুতো না থাকায়। মূলত দুটো কারণেই তার এই দশা। তার জুতো জোড়া কোথায় তা কৃতিকা জানে না। জ্ঞান ফেরার পর হতে সোজা হসপিটাল থেকে এখানে অবধি সে এভাবেই খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। আধের খেয়ে কিছু বলতে চেয়েও বলার সাহস পায়নি, কোনোভাবেই যেন স্বাভাবিক হয়ে উঠতে পারছে না সে। এদিকে কৃতিকা খাচ্ছে না দেখে আধের একবার আশেপাশে নজর বুলিয়ে নেয়। না, এই সময় এই রেস্টুরেন্টে সেভাবে কেউ নেই বললেই চলে। তাহলে কৃতিকা এত কিসের সংকোচ বোধ করছে? সে কি তবে তার জন্য এমনভাবে? আধের এমন কিছুই ভাবতে ভাবতে কপালটা খানিক কুঁচকে ফেলে। মাথা নুয়ে বসে থাকা কৃতিকার উদ্দেশ্যে হকপটে আওড়ায়, মিস তৃতিকা। আধের শুধু এইটুকুই নিরেট স্বরে আওড়াতেই কৃতিকা আকস্মাত চমকে ওঠে, কিঞ্চিত মাথা উঁচিয়ে ঠোঁট কামড়ে চুপচাপ বসে থাকে। এদিকে আধের ভারী শ্বাস ফেলে তাকে তীক্ষ্ণ নজরে একবার পর্যবেক্ষণ করে, পরক্ষণে আবার গাম্ভীর্যের সহিত বলে ওঠে, কি সমস্যা? খাচ্ছেন না কেন? আধির হঠাৎ তার সাথে এমন রাগান্বিত স্বরে অধিকার ফলিয়ে কথা বলছে কেন তা কৃতিকা ঠিক বুঝে উঠতে পারছে না। সে তো তার জন্য অস্বস্তি বোধ করছে, না জানি রাস্তায় কিভাবে অচেতন হলো, আর আধিরকে কত সমস্যায় না পোহাতে হলো। এসব নিয়ে তার যত সব অস্বস্তি বোধ, কেননা নিজের এমন দশায় সে নিজের প্রতি বিরক্ত। কৃতিকা নিজের তটস্থ করতে আরো বেশি স্থির হয়। এত সব নতুন নতুন খাবার দেখে সে আরো বেশি তালগোল পাকিয়ে ফেলেছে। কোনটা রেখে কোনটা খাবে তাই বুঝে উঠতে পারছে না। আবার এইগুলোর স্বাদই বা কেমন হবে তা নিয়েও তার তীব্র সন্দেহ জেগেছে মনে। কৃতিকা কিছুটা সময় ভাবনা চিন্তার পর আধিরের উদ্দেশ্যে নিষ্পৃহে বলে, আমি কিছু খাবো না। কৃতিকার ইতস্তত স্বরে আধির গম্ভীর কণ্ঠে বলে, আমি আপনার মতামত জানতে চাইনি, খেতে বলেছি। কৃতিকা যেন এবার বেশ খানিকটা আশ্চর্য হলো। সে তো বললোই সে কিছু খাবে না, তাহলে এই লোক এভাবে জোর কেন করছে? কোনো অফিসের বস নিশ্চয়ই তার এমপ্লয়ির সাথে এভাবে আচরণ করে না, অথচ ইনি তো। কৃতিকা এসব ভাবতে ভাবতেই ভারী শ্বাস ফেলে। আধের একে তো তাকে জোর করে কিছু না বলে এখানে নিয়ে এসেছে, আবার তাকে কিছুও জিজ্ঞেস না করেই এতগুলো খাবার অর্ডার করেছে। সব মিলিয়ে কৃতিকা ভীষণ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে আধিরের এমন আচরণে। এদিকে আধির যেন এবার বেশ বিরক্ত হলো। সে বিরক্তিতে টেবিলের উপর একটা কাঁটা চামচ নিয়ে তা দিয়ে অনবরত ঠক ঠক শব্দ করতে লাগলো। এদিকে কৃতিকা বিষয়টা খেয়াল করা মাত্রই কিঞ্চিত ঢুক গেলে,
এবং শেষমেশ নিজের দ্বিধাদ্বন্দ্বের মাঝেই সে নিজের পছন্দ মতো কিছুটা খাবার মুখে তুলে নেয়। কৃতিকা ধীরে ধীরে খাবার চিবাচ্ছে আর মাঝে মধ্যেও আধিরকে আর চোখে দেখার চেষ্টা করছে। আধির পলকহীনভাবেই তীক্ষ্ণতার সহিত তার দিকেই তাকিয়ে, যার ফলে কৃতিকা চেয়েও কিছু বলতে পারছে না, শুধু চুপচাপ যেটা ভালো লাগছে সেটাই খেয়ে চলেছে। আর এর মধ্যে আবার আধির কৃতিকার উদ্দেশ্যে বলে উঠল, আজ ভার্সিটিতে যাননি কেন? আধিরের কথায় কৃতিকা আচমকা কেসে ওঠে। সে যে ভার্সিটিতে যায়নি এটা আধির কোথা থেকে জানলো? আর সে কেনই বা এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করছে? না, আধিরকে কোনো মতে স্বাভাবিক লাগছে না, কিছু একটা গড়বড় রয়েছে। কৃতিকা খাবারটা কোনো মতে গিলে নিয়ে আওড়ায়, আমি আজ ভার্সিটিতে যাইনি। এটা আপনি জানলেন কি করে? আধির কৃতিকার দিকে গাম্ভীর্যের সহিত তাকিয়ে থাকতে থাকতেই বলল, আজ অফিসে অনেক আগে চলে এসেছিলেন, তাই মনে হলো আজ হয়তো আপনি ভার্সিটিতে যাননি। কৃতিকা এবার আরেক দফায় বিস্মিত হয়। সে বিস্ময়ের সাথে মনে মনে আওড়ায়, কি লোক রে বাবা, আমি যে আজ আগে অফিসে এসেছি এটাও ইনি নোটিস করেছে। এমন লোকের হয়ে কাজ করতেও জান হাতে নিয়ে চলতে হবে। মনে মনে এই কথা বললেও কৃতিকা মুখে বলল, জি, আজ ভালো লাগছিল না দেখে আর ভার্সিটিতে যাওয়া হয়নি। কৃতিকার কথা শুনে আধির খানিকক্ষণ সময়ের জন্য থামে, পরক্ষণে আবার একই সুরে বলে ওঠে, আপনি বাড়িতে খাওয়া দাওয়া ঠিকমতো করেন না? পুনরায় এমন প্রশ্নে কৃতিকা বোকা বনে যায়। তবুও আধিরের প্রশ্নের উত্তরে ইতস্তত স্বরে বলল, জি মানে করি তো। মিথ্যে বলবেন না। আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করলে আপনার রাস্তা থেকে অচেতন অবস্থায় তুলে নিয়ে আমায় হসপিটালে যেতে হতো না। ডক্টর খুব স্পষ্টভাবে বলে দিয়েছে আপনি বাড়িতে একদমই খাওয়া দাওয়া করেন না। এভাবে চলতে থাকলে দুদিন পর রাস্তায় মরে পড়ে থাকবেন। ভাববেন না তখনও আমি আপনাকে কোলে তুলে নিয়ে এভাবে ছোটাছুটি করব। আধিরের এমন কথাবার্তা শুনে কৃতিকা পুনরায় বিষম খেল। আধির আজ এসব কেমন বিহেভিয়ার করছে, সবই যেন অদ্ভুত লাগছে। তার চেয়েও বেশি আশ্চর্যের ব্যাপার হলো আধিরের শেষ কথাটা। আর দ্বারা সে কী বোঝাতে চাইলো? অচেতন অবস্থায় আধির তাকে কুলে নিয়েছিল? কি অসম্ভব! কৃতিকা সব কথা মনে মনে আওড়ালেও এই কথাটা সে মুখ ফুসকে জুড়ে বলে ফেলল। যথারীতি আধিরও কপাল কুঁচকে তার উদ্দেশ্যে বলল, কি অসম্ভব? মানে কিছু না। কৃতিকা যেন বারংবার একটার পর একটা ঝামেলায় পড়ে যাচ্ছে। এবারও সে বিষয়টা কোনো মতে কাটিয়ে নিয়ে চুপচাপ খেতে লাগলো। তবে সে একা একা খাচ্ছে বিধায় ভদ্রতার খাতিরে সে আধিরের উদ্দেশ্যে বলল, স্যার, আপনি কিছু খাবেন না? না। অকপটে বলা একটি উত্তরে কৃতিকার কথা বাড়ায় না। সে তার প্রয়োজন মতো খেয়ে নিয়ে বলে, আবার খাওয়া শেষ। কৃতিকার কথা শুনে আধির টেবিলের খাবারগুলোর দিকে নজর দেয়। খুব সামান্য পরিমাণেই খাবার খেয়েছে সে, যার ফলে আধির খানিকটা অবাক স্বরে বলে, মাত্র এইটুকুই? এইটুকুই মানে? আর একটু কিছু খেলে পেট ফেটে মরে যাব আমি। আচ্ছা ঠিক আছে, আপনাকে মরতে হবে না, চলুন এবার। কোথায় যাব? বাড়ি যাবেন না? ও হ্যাঁ, যাবই তো, কিন্তু আপনাকে আর কষ্ট করতে হবে না। বাড়ি অবধি আমি এখন একাই। কৃতিকার কথা শেষ হতে না হতেই আধির ধমকের স্বরে বলে ওঠে, বেশি বুঝবেন না, যা বলছি চুপচাপ তাই করুন। আধিরের এহেন কথার পর কৃতিকার আর কিছুই বলার নেই। তবে তার জুতার কথা মনে পড়তেই পরক্ষণে সংকোচ বোধ করতে লাগলো। আজকের মতো জুতো ছাড়া নয় বাড়ি চলে যাবে, কিন্তু আগামীকাল কি করবে? এছাড়া আর তার সেই জুতা জোড়া কোথায় রয়েছে এটাও তো জানে না। জানলে সেই জুতো জোড়ায় ঠিক করে নিলে তার আরও 6 মাস কেটে যাবে। এদিকে আচমকা কৃতিকার অস্বস্তি বোধে আধির কিছু বলতে চেয়েও আর বলে না। তার আচমকা কিছু মনে পড়তেই সে দ্রুত পাশ থেকে একটা শপিং ব্যাগ বের করলো এবং তার ভেতর থেকে একজোড়া কালো রঙের ব্র্যান্ডের ফিমেল জুতা বের করে নিয়ে নিজের চেয়ার থেকে উঠে সে কৃতিকার সামনে দাঁড়ায়। আচমকা আধির কী করতে চলেছে তা কৃতিকা শুরুতেই আন্দাজ করতে পারল না। তবে যখনই দেখলো এমন এক পাবলিক প্লেসে আধির তার সামনে হাঁটু গেড়ে বসেছে, অমনি সে বিস্ময়ে চমকে উঠল। আধির করতে চাইছেটা কি? তারই মাঝে তার নজর পড়ল আধিরের হাতে থাকা সে একজোড়া নতুন জুতোর দিকে। এতক্ষণ এসবের মাঝে এটাই খেয়াল করা হয়নি, কিন্তু এ আপনি কি করছেন এসব?
তৃতিকার কথায় আধির কোনো পাত্তা না দিয়ে তার চেয়ারটা আচমকা একপাশে ঠেলে দিয়ে তৃতিকাকে নিজের দিকেই ঘুরে নেয় এবং পরক্ষণে তৃতিকার ডান পাটা আলতোভাবে নিজের হাঁটুতে তুলে রেখে একটা জুতো পরিয়ে দেয়। একই সাথে বাম পায়ের জুতোটাও সে নিপুণ কৌশলে তৃতিকার পায়ে পরিয়ে দেয়। এদিকে তৃতিকার বিস্ময়ে জবান বন্ধ হয়ে গিয়েছে। অসুস্থ দুর্বল শরীর অনবরত মৃদুভাবে কাঁপছে। এই মুহূর্তে যা ঘটে গেল তা কি আদৌ সত্যি নাকি তার ভ্রম? তৃতিকার এমন বিস্ময়ের মাঝেই আধির বর্ষা হতে সোজা উঠে দাঁড়ায় এবং তৃতিকার পায়ের দিকে তাকে বিস্তৃত মুচকে হেসে বলে, একদম পারফেক্ট, বেশ মানিয়েছে তো। তৃতিকা স্তব্ধ মূর্তির ন্যায় বসে রয়েছে। অন্যদিকে আধিরের মাঝে বিশেষ কোনো হেলদোল নেই। তৃতিকার পায়ে জুতা জোড়া বেশ মানিয়েছে বিধায় সে যেন অনেক বেশি খুশি, যার স্পষ্টতা তার চোখে মুখে অনিমেষেই ফুটে উঠেছে। আধির উঠে সে পুনরায় নিজের জায়গায় বসলো। এদিকে তৃতিকা এখনো স্তব্ধ হয়ে মাথা নুয়ে নিজের পা জোড়া দেখে চলেছে। মাথাতেই যেন ঢুকছে না এটা কি হলো এই মুহূর্তে। আধির তার পরিচিত কেউ নয়, একই সাথে না কোনো বিশেষ ব্যক্তি। নাম করা একজন কোম্পানির বস হয়ে কিভাবে সে অফিসের সামান্য এক এমপ্লয়িকে এভাবে লোক সমাগমের মাঝে হাঁটু গেড়ে বসে জুতো পরিয়ে দেয়? কিভাবে? এটাও কি আদৌ স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য? তৃতিকা আলগোছে মাথা তুলে একবার চারপাশটায় চোখ বুলিয়ে নেয়। না, কেউই তাদের দেখেনি। যে অল্প কয়েকজন রয়েছে তারা সকলেই নিজেদের মাঝে ব্যস্ত। তবে এই মুহূর্তে ঘটে যাওয়া বিষয়টি যেন তৃতিকা কোনোভাবেই মেনে নিতে পারল না। সে আধিরের দিকে এক পলক তাকিয়ে দেখে সে একদম নির্বিকারে বসে খাবার খাচ্ছে, অথচ বিষয়টা তো এতটা স্বাভাবিক নয় যতটা আধির স্বাভাবিক রয়েছে। রাতে নির্জনতা ভেদ করে গাড়ির শাসা করে এগিয়ে যাচ্ছে। আধির নিজের মতো ড্রাইভ করছে আর পাশে চুপচাপ তৃতিকা বসে রয়েছে। তৃতিকার অভিব্যক্তি সম্পূর্ণ নিস্তব্ধ। নিজের মনের মাঝে চলা হিসাব যেন কোনো মতেই মিলছে না। তৃতিকা সর্বদা এটাই ভাবছে সে ভুল পথে এগোচ্ছে, সে কারো জীবন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, যার প্রতিকার এই মুহূর্তে না করলে পরবর্তীতে অনেক বেশি দেরি হয়ে যাবে। আধির বাহিরে খেয়ে অভ্যস্ত, সে চৌধুরী ম্যানশনে খুব কমই যায়। এমনিতেই সে আলাদা রুমে নিজের ফ্ল্যাটে থাকে বিধায় বেশিরভাগ সময়ই নিজ ইচ্ছেতেই বাহিরের খাবার খেয়ে দিন পার করে। যদিও এটা তার কাছে খানিকটা বিরক্তিকর, কিন্তু নিজে রান্না করার মতো লোক সে নয়। ওসবে তার বিন্দু মাত্র ধৈর্য নেই। একই সাথে রান্নার জন্য কোনো লোক এসে তার বাড়িতে ঘুরঘুর করবে এটাও তার পছন্দ নয়। মূলত এই কারণেই সব থাকার পরও সে একজন সাদামাটা সিঙ্গেল মানুষের মতোই জীবনযাপন করে। আর আজ তৃতিকার জন্য অনেকগুলো খাবার অর্ডার দিলেও তৃতিকা খুব সীমিতই খেয়েছে, যে কারণে সেও খানিকটা বেশ পেট ভরে খেয়ে বাকিটা পার্সেল করে তৃতিকার জন্য নিয়ে এসেছে। কিন্তু তৃতিকার এমন নিস্তব্ধতা তার বেশ অদ্ভুত লাগছে। মনে মনে ভাবতে শুরু করেছে তখন ওভাবে জুতো পরে দেওয়াটা আদৌ ঠিক হলো কিনা। না, বিষয়টা হয়তো বারবারই হয়ে গিয়েছে। তৃতিকা তার পূর্ব পরিচিত হলেও তৃতিকা তো আর জানে না আধিরকে। সেক্ষেত্রে অচেনা ব্যক্তির কাছ থেকে আচ্ছা, সে কি এই জন্যই তৃতিকার কাছে মাফ চাইবে নাকি? কিসের মাফ চাইবে? মাফ চাওয়ার তো প্রশ্নই ওঠে না। আধির ড্রাইভ করতে করতে নিজের কথারই বেড়াজালি পেঁচে গেল। এটা কেমন দ্বিধাদ্বন্দ্বে পড়ল। তার মতো মানুষ এইটুকু বিষয়ে কারো কাছে কখনোই মাফ চাইবে না, কিন্তু তৃতিকা যদি সে ঘটনার বশেই ভিন্ন কিছু ভেবে বসে। আধির এসব ভাবতে ভাবতেই নিজের প্রতি বিরক্ত হলো। পরক্ষণেই ভারী শ্বাস ফেলে তৃতিকার উদ্দেশ্যে বলল, মিস তৃতিকা, আর ইউ ওকে? আধিরের সামান্য কথায় তৃতিকা আকস্মাৎ চমকে উঠল। সে নিজের ব্যাখ্যালি ভাবনায় মগ্ন ছিল বিধায় এই দশা, কিন্তু তার চমকানোই আধিরের কপাল আরও বেশি খানিকটা কুঁচকে যায়। সে আবারও তৃতিকার উদ্দেশ্যে বলে, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আধিরের কথায় তৃতিকা আলতোভাবে মাথা নাড়িয়ে বলে, না, আমি ঠিক আছি স্যার। তৃতিকার ইতস্তত অভিব্যক্তিতে আধিরও আর কথা বাড়ায় না। তৃতিকা নিজ ইচ্ছেতেই বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু অসুস্থ বিধায় আধির নিজেই জোর করে তার বাড়ির ঠিকানায় নিয়ে যাচ্ছে। এভাবে আরও কিছুটা দূর যাওয়ার পরে আধিরের কিছু একটা মনে পড়তে সে তৃতিকার উদ্দেশ্যে বলল, মিস তৃতিকা। তৃতিকার মাথাটা ঝিমঝিম করছে। অদ্ভুত এক ক্লান্তি এখনও তার সর্বস্ব জুড়ে।
এই ভাবনাতে সে আনমনে জবাব দেয়, জি কৃতিকা, আপনার বাবা মা কোথায়? নেই। ও, তার মানে আপনি এই শহরে একাই? আমি শুধু এই শহরে একা নই, আমি পৃথিবীর সর্বস্তরে সর্বদাই একা। কৃতিকার আনমনে বলা হেন কথায় আধির মুখ ফিরিয়ে তার দিকে তাকায়। খানিকটা সন্দিহান স্বরে কিছু বলে ওঠার পূর্বে কৃতিকা আবার বলে, আমার বাবা মা আর এই পৃথিবীতে নেই, তাই নিজেকে পুরোপুরি নিঃস্ব বললেও ভুল হবে না। কৃতিকা এইটুকু বলে থামতে না থামতে আচমকা আধিরের গাড়ি থেমে যায়। হঠাৎ থমকে যাওয়ায় ঝাঁকুনিতে কৃতিকার সম্মুখে হেলে পড়লেও নিজেকে সামলে নেয়। একই সাথে নিজের আনমনে অভিব্যক্তি হতেও বেরিয়ে আসে। এদিকে আধির হঠাৎ এমন কাজ করায় নিজেও কিছুটা ইতস্তত হয়। তার কাছে কৃতিকার বলা কথাটা বেশ বিস্ময়কর লেগেছে, যেন সে এমন কিছু কখনোই আশা করেনি। আই এম সরি। আধির এইটুকু বলে পুনরায় ব্যস্ত ভঙ্গিতে নিজের গাড়ি স্টার্ট করে। অন্যদিকে কৃতিকাও আর কিছু না বলে নিজেকে সামলায়। তবে আধিরের মন মস্তিষ্ক এখনও নিষ্পিস করছে কৃতিকাকে একটি বিশেষ বিষয়ে জিজ্ঞেস করতে। ফলস্বরূপ সে নিজেকে দমিয়ে রাখতে না পেরে কৃতিকার উদ্দেশ্যে বলল, মিস কৃতিকা, আমার আপনাকে একটা বিষয়ে। আধিরের কথা শেষ না হওয়ার পূর্বেই আচমকা কৃতিকা বলে ওঠে, স্যার, এটাই আমার বাড়ির রাস্তা, ওই যে ওখানেই নামিয়ে দিলেই ভালো হয়। কৃতিকার কথা শুনে আধিরের ধ্যান কৃতিকার ইশারা মতো রাস্তার দিকে চলে যায়। একদম ঘন কালো ঘুটঘুটে অন্ধকার রাস্তা, চারপাশে আবহ বেশ অদ্ভুত। জায়গাটা শহর হতে বেশ দূরেই বলা চলে। রাতের বেলায় রাস্তার ধারে যা কয়েকটা ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে, সেগুলো আবার বেশিরভাগই নষ্ট। আধির ভারী শ্বাস ফেলে কৃতিকার কথা মতো তাকে তার বাড়ির সামনে এসে গাড়ি থামায়। কৃতিকা আর দেরি না করে গাড়ি হতে নেমে পড়ে। এতক্ষণ বসে থেকে এখন হঠাৎ উঠে দাঁড়াতেই তার হাত পা মস্তিষ্ক ঝিমঝিম করে উঠল। তবুও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবে হাঁটার চেষ্টা করলো। এদিকে আধিরও গাড়ি হতে নেমে পড়ে। তবে কৃতিকা বেগ খেয়ালিতে পড়ে যেতে নিতেই আধির তৎক্ষণাৎ তার হাতটা পাশ হতে শক্ত করে ধরে বলল, কৃতি, সাবধানে চলুন। আচমকা আবারও এমন ঘটনায় কৃতিকা পুনরায় স্তব্ধ। সে নিজেকে সামলে নিয়ে দাঁড়াতেই আধির তার হাত ছেড়ে দেয়। একই সাথে কৃতিকাও তার উদ্দেশ্যে কিছুটা জোরপূর্বক মুচকি হেসে আওড়ায়, ধন্যবাদ স্যার, আমি আসছি। অন্য সময় হলে হয়তো কৃতিকা তাকে তার বাসার ভিতরে আসতে বলতো, কিন্তু আজকের ঘটনার পর সে মোটেও এমন কিছু চায় না। অন্তত আধির এমন কেউ নয় যে তাকে তার একা বাসায় আসার আমন্ত্রণ জানানো যাবে। তবে আধিরের কিছু একটা মনে পড়তে সে ব্যাক সিট থেকে কয়েকটা ব্যাগ এনে কৃতিকার হাতে ধরে দেওয়ার উদ্বিগ্ন হয়ে বলে, কৃতিকা, এগুলো নিয়ে যান। কৃতিকা যেতে নিয়েছিল, আচমকা আধিরের কথায় পাশ ফিরে তাকিয়ে দেখে দ্বিধাদ্বন্দ্বেই পড়ে যায়। আধিরের হাতে অনেকগুলো ফলমূল আর খাবারের ব্যাগ। তার আর বুঝতে বাকি রইল না মাঝ রাস্তায় আধির কেন ফলমূলের দোকানে গিয়েছিল। সে ভেবেছিল তার পরিবারের জন্যই হয়তো, কিন্তু এখন তো দেখছি পুরো ভিন্ন ঘটনা। কৃতিকা খানিকটা দ্বিধার স্বরে বলে, স্যার, কিছু মনে করবেন না, কিন্তু আমি আমার এসবের প্রয়োজন নেই। আমি এসব খাওয়া পছন্দ করি না। কৃতিকার কথায় আধির যেন খানিকটা অবাকই হয়। একই সাথে তার কণ্ঠে ফুটে ওঠে কর্তৃত্ব পরায়ণতা। আপনার পছন্দ অপছন্দে কিছু যায় আসে না। নিতে বলেছি, নিন। সাথে এও স্পষ্ট করে বলছি, আজ বাদে কাল যেন আবার আপনাকে রাস্তায় পড়ে থাকতে না দেখি। আধিরের কথায় কৃতিকা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এমনিতেই শরীর ভালো না, তার মাঝে এই লোকের এমন কথাবার্তায় সে প্রতিনিয়ত আশ্চর্য হচ্ছে। কৃতিকা কিছু বলার পূর্বেই আধির এক প্রকার জোর খাটিয়ে কৃতিকার হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বলে, নিজের যত্ন নেবেন। শুভরাত্রি। এই বলে সে গাম্ভীর্যের সহিত তার গাড়িতে গিয়ে বসলো। অতঃপর ডানে বামে কোনো কিছুরই তোয়াক্কা না করে গাড়িটি নিয়ে সোজা তার গন্তব্যে রওনা হলো। আর এদিকে হতবিহ্বল হয়ে কৃতিকা আধিরের গাড়িটাকে পেছন হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। বেশ অনেকটা রাত হয়েছে। কৃতিকার চোখে আজ কয়েকদিনের ন্যায় কোনো ঘুম নেই। শরীর ভর্তি ক্লান্তি, অথচ সুনির্ঘুম অস্তিত্বের ন্যায় রাত কাটাতে মগ্ন। কৃতিকার বসা কিংবা শোয়ার জায়গায় হলো তার রাত ভাঙা বিছানা। বরাবরের মতো সেখানে বসে দু হাঁটুর মাঝে মুখ গুজে সে কিছু একটা গভীর মনে ভেবে চলেছে। রাত হলেই যেন তার মন মস্তিষ্কে রাজ্যের চিন্তা নেমে আসে। কৃতিকার সামনে
আধেরের দেওয়া সেই খাবারের ব্যাগগুলো সে ওসব খুলেও দেখার প্রয়োজন মনে করেনি। অন্যদিকে কালো রঙের জুতা জোড়াও তার ছোট্ট ট্রাঙ্কের উপর নতুন কাপড় দিয়ে মোড়ানো, যেন সেটা এখন সাজিয়ে রাখার ন্যায় কোনো বস্তু। এদিকে তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভার্সিটির সিনিয়রদের বই খাতা। মনের তীব্র অশান্তি নিয়েও বেশ খানিকটা লিখেছে সে, কিন্তু এর চেয়ে বেশি লেখার মন মানসিকতা তার নেই। অসহ্য লাগছে তার এসব করতে। যদিও কালই শেষ দিন ভার্সিটিতে সিনিয়রদের দেওয়ার সময় অনুযায়ী, কিন্তু তৃতিকা আপাতত সেসবের কোনো তোয়াক্কাই করছে না। সে তো ব্যস্ত তার হিসেব মেলাতে। আর এই মাঝে তৃতিকা তার মন মস্তিষ্কে চলা নানান মিশ্র অনুভূতি নিয়ে বেড়ে বলতে লাগলো, না, প্রয়োজনে এই চাকরি আমি কালই ছেড়ে দেব, কিন্তু আমি কখনোই চাই না আমার জন্য কারোর জীবনে অশান্তি হোক। মিস্টার আধির রায়ান আমার বিশেষ কেউ নয় যে সে আমাকে এভাবে অন্তত সবার মাঝে জুতো পরিয়ে দেবে। এই অধিকার তার নেই। কোনোভাবেই আমি এমন একটা বিষয়কে নর্মালাইজ করতে পারি না। এছাড়া ওনাকে আমি শুধুমাত্র একজন অফিসের বস হিসেবেই গণ্য করেছি। যেখানে তার নিজের স্ত্রী সন্তান রয়েছে, সেখানে তিনি আমার সাথে কিভাবে এই ধরনের আচরণ করে? ছি, আমি কি তার মেয়ের বয়সী যে তিনি আমার সাথে? আর এমনিতেও কেই বা তার মেয়ের বয়সী কারোর সাথে এরূপ আচরণ করবে? আমি যা আন্দাজ করেছি তাই যদি সত্যি হয়, তবে করব না আমি এই চাকরি। প্রয়োজনে না খেয়ে মরবো, তবু না। আর যাই হোক, ইয়াশ ঈশানীর মতো মানুষ দুটোর জীবন আমি জেনে বুঝে নষ্ট করতে পারি না। বেঁচে থাকলে আগামীকালই আমি অফিসে গিয়ে নিজের রিজাইন লেটার দিয়ে আসবো। এটাই আমার লাস্ট ডিসিশন। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।